আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প কমলের পরজন্ম, নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল। শুরু হচ্ছে আজকের গল্প কমলের পরজন্ম। কমল আম গাছের তলা দিয়ে কখনো যায় না, কিন্তু আজ তাকে আম গাছের তলা দিয়ে যেতেই হবে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গ্রামের পথ এখন পিচ্ছিল হয়ে আছে। পথের এই দিকটা ঢালু হয়ে নেমেছে, এদিক দিয়ে যাওয়া সম্ভব নয়। অন্য পাশ দিয়ে যেতে গেলে খানিকটা উঁচু আছে বটে, কিন্তু সেখান থেকে গেলেই আম গাছের তলা দিয়ে যেতে হবে। গ্রামের লোকেরা মাঝে মাঝে বলে, খবরদার, আম গাছের তলা দিয়ে একদম যাবে না। আম গাছের ওই পাতার একটাও ছায়া যেন মাথার উপরে এসে না পড়ে, তাহলেই সর্বনাশ। কমল গ্রামে বেশি দিন থাকে না, সে থাকে উত্তরের দিকে। ওইখানেই তার শ্বশুর বাড়িতে জমি জমা সংক্রান্ত অনেক টাকা রয়েছে। সেসব দেখাশোনা করে সপ্তাহে একদিন করে বাড়িতে ফিরে আসে। এখানে বউ, মা, বাবা সবার সঙ্গে রবিবারের দিনটা কাটিয়ে আবার ফিরে যায়। গ্রামের মধ্যে একমাত্র বোধহয় কমলই প্রথম যার এমন ভালো কপাল। তার বয়সের ছেলেরা তাকে হিংসে করে বলে, কমলের মতো কপাল হলে ভালোই হতো। কিন্তু কমল জানে কপাল তার ভালো নয়। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলে, সারা দিন এটা ওটা করে যেতেই হয়, তার চেয়ে গ্রামের মাঠে চাষ করলে বড় ভালো লাগতো। মন ভালো থাকলেও খোলা আকাশের নিচে থাকতাম। এ যেন টাকার পাহাড়ে বসে থাকা, অথচ শান্তি নেই মনে। এই একটা কারণে শনিবার দিন ফিরে আসে কমল। রবিবার গ্রামের মাঠে বন্ধুদের সাথে, বাড়িতে বাবা মায়ের সাথে এবং সেদিন সন্ধে থেকে রাত পর্যন্ত বউয়ের সাথে ভালোবাসার পালা চলে। কিন্তু আজ বৃষ্টির জন্য দুপুরে বেরোতে পারেনি। বিকেল বিকেল বেরিয়ে এখন এই রাত হতে গ্রামের পথে ঢুকেছে। আম গাছটার দিকে তাকিয়ে দেখে নিয়ে কমল বলে, ধুর, কিচ্ছু হবে না, যাই না একদিন। গাছতলাতে গেলে আর কি হবে? আমি তো আর রোজ রোজ যাচ্ছি না, তাছাড়া গাছের উপরে কেউ নেই। চাঁদের ঝকঝকে আলো, আকাশে ছিল না কোনো মেঘ। কমলের এক হাতে লণ্ঠন, অন্য হাতে একটা ব্যাগ, তাতে নানা জিনিসপত্র, তরি তরকারি এইসব। আম গাছের তলা দিয়েই সে গেল। আম গাছের ঠিক মাঝে মাঝে এসে পড়েছে। আম গাছের একটা ডাল হঠাৎ যেন নিচু হয়ে এলো বলে মনে হয় কমলের। ব্যাপারটা চোখের ভুল হতে পারে, কিন্তু না, চোখের ভুল নয়। ওই তো গাছের ডালটা যেন নেমে এসেছে নিচের দিকে। কমলের চোখে মুখে যেন হঠাৎ একটা অন্ধকার নেমে এলো। সে চিৎকার করবে নাকি করবে না, কারণ ওই ছোট্ট ডালের উপরে কে যেন বসে আছে। তার শুধুমাত্র পাটাই দেখতে পেয়েছে কমল, একটা মেয়ের পা, পায়ে নুপুর পরা, অমন ফর্সা পা। তার নিজের বউয়েরও নেই, অথচ কমলের বউ এই গ্রাম কেন, আশেপাশের গ্রামের মধ্যে ফর্সা। কমল আমতা আমতা করে চট করে গাছের তলা থেকে বের হতে যাবে, এমন সময় একটা হাত উপর থেকে নেমে এসে কমলের চুলের মুঠিটা খামচে ধরল। তারপর বলল, তোর সাহস তো কম নয়, রাতের বেলা আমার আম গাছের তলা দিয়ে যাস। মাথার উপর চুলের টান ক্রমশ বাড়ছে। মনে হয় মাথার চুল ধরেই ওই উপরে বসে থাকা মেয়েটা তাকে তুলে নেবে। যন্ত্রণায় তার হাত থেকে তরি তরকারির ব্যাগ দুটো নিচে পড়ে গেছে। কোনো রকমে কমল বলল, আমার বড় ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব?
এত সহজে তো তোকে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে, আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো, তারপর দেখবো। কমল বুঝতে পারেনি, শুধু একটা প্রচন্ড ধাক্কা এসে ছিটকে গিয়ে পড়ল জলকাদার উপর। তারপর চোখে মুখে অন্ধকার দেখে জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল তখন চারপাশে আরো অন্ধকার নেমে এসেছে। তার চিন্তা ভেঙে গিয়েছিল। ব্যাগটা তুলে নিয়ে তরি তরকারি কোনো রকমে ব্যাগের ভেতর ভরতে গেল, আর তখনই তার চোখে পড়ল ব্যাগের ভেতরে মস্ত বড় একটা মাছ। কি যে হলো কমল নিজেই জানে না। মাছের গন্ধটা নাকের মধ্যে এসে ঢুকতেই কমলের গোটা শরীর কেমন শিটশিট করে উঠল। কমল বলে উঠল, কাঁচা মাছ, কাঁচা মাছ, কতদিন খাইনি, আজ কাঁচা মাছ খাবো। গাছের ডাল নিচের দিকে ঝুলতে লাগলো। কাঁচা মাছটা এক হাতে ধরে তার মাথাটায় কামড় দিল প্রথমে কমল। তারপর কামড়ে কামড়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল নিজের গ্রামের বাড়ির দিকে। সেই রাতে সেখানে কেউ ছিল না। যদি থাকতো তাহলে দেখতে পেত আধো অন্ধকারের মধ্যে কমলের চারপাশে একটা কালচে ছায়া, যেন একটা কালো কুয়াশা জড়িয়ে রেখেছে কমলকে। অশুভ শক্তি কিংবা কোনো প্রেত যদি কোনো মানুষের ওপর ভর করে তাহলে তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে, বুঝলে? এমন অনেক পরিবর্তন হতে পারে যা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। পরিবর্তন মানে? কাউকে ভূতে ধরলে থোড়াই বোঝা যায়। আপনি কি সেই কথা বলছেন? না না, তেমন নয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রেত হলে চট করে ধরা যায় না। তুমি বুঝতেই পারবে না যে সেই মানুষটির শরীরের ভেতরে কোনো প্রেতাত্মা রয়েছে। তারা চট করে ধরা পড়তে চায় না, এমন একটা কথা একবার। আচ্ছা গে, যাই হোক। হ্যাঁ, তোমরা কি যেন বলছিলে? আমরা যা বলছিলাম তা একটু অন্যরকম। কিশোরী যে মেসবাড়িতে থাকে সেই মেসবাড়িতে একটা বিপদ হয়েছে। সেই লোকটিকে রাতের বেলা নাকি ভূতে ধরেছে, যদিও কিশোরী কিংবা তার মেসবাড়ির লোকেরা এসব কথা বিশ্বাস করে না। তারা ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে শারীরিক অসুস্থতা, কিন্তু মেসবাড়িতে একজন আছে যে পুজো আচ্চা করে, এসব কথা বিশ্বাস করে। তার মতে লোকটিকে ভূতে ধরেছে। তার চোখ লাল, আবোল তাবোল কথা ভিড় করে বলে যায়, কিছু খেতে চায় না, কাঁচা মাংসের গন্ধ পায় মাঝে মাঝে। এসব দেখে অনেকেই ওই কথা বলে, ওঝা ডাকার কথা। কিন্তু মেসবাড়ির লোকেরা সেসব সমর্থন করেনি। অবশ্যই লোকটিকে ছেড়ে আসা তো যায় না, আজ কিছু একটা ব্যবস্থা করবে। মেসবাড়ির লোকেরা সবাই মিলে ঠিক করেছে। তাই কাল সন্ধেবেলা যখন কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল, কিশোরী বলেছিল, আমি ঠাকুরমশাইয়ের কথা বলেছিলাম ঠাকুরমশাইকে একবার নিয়ে আসা যায়, কিন্তু ঠাকুরমশাই বড়ই রাগ করবেন। নিজেই বলেন আমি ভূত তাড়াবার ওঝা নই। তাই ভাবলাম দেখি চেষ্টা করে অন্য কিছু করা যায় নাকি। একান্ত যদি কিছু না হয় তখন না হয় ঠাকুরমশাইয়ের কাছে আসা যাবে। তুমি একটা কাজ করো না, ডাক্তারের পাশাপাশি অন্য কাউকে দেখো। দেখো, তারানাথ তো নিজেই বলে সব কিছু সহজ ব্যাপার নাকি। মাঝে মাঝে এমন অনেক কিছু হয়ে থাকে যেগুলো অদ্ভুত, অলৌকিক। সেসব ব্যাপার সাধারণ মানুষ কখনোই সমাধান করতে পারবে না। তা বুঝতে পারছি, কিন্তু আমি নিজেও এসব বিশ্বাস করতে পারি না। মেসের লোকজনদের বিশ্বাস করাবো কি করে বলো তো? তাছাড়া যখন প্রত্যেকবার এসব কথা শুনলে প্রতিবাদ করে এসেছি, এখন আমি সে কথা বলতে যাব কি করে? তোমার পাশের প্রতিবেশীর যদি কিছু হয়ে যায় সেটা তুমি মানতে পারবে তো? নিজের বিশ্বাসের চেয়ে বড় কোনো মানুষের জীবন হতে পারে বলে তো আমার মনে হয় না। এই কথার উত্তরে কিশোরী কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলেছিল, ঠিক আছে, কাল তো রবিবার, কাল দেখি যদি তেমন কিছু করা না যায় তখন না হয় তুমি যা বলছো তাই হবে। তখন না হয় অন্য কোনো একটা ব্যবস্থা নেব। এইটাই কিশোরীর সঙ্গে আমার শেষ কথা। তাই জানতাম আজ কিশোরী আসবে না। সকাল সকাল বেরিয়ে ট্রামে করে মটলেনের কাছে এসে পৌঁছলাম। তারপর পাসিং শোয়ের প্যাকেট কিনে যখন মটলেনে তারানাথের কাছে গিয়ে পৌঁছলাম, তখন দেখি তারানাথের আজ খদ্দের জুটেছে। একজনের হাত দেখে চলেছে। আমি গাছের কাছে দাঁড়িয়ে রইলাম। মনে মনে কিশোরীর কথাই ভাবছিলাম, কিশোরী এখন কি করছে লোকটিকে নিয়ে। ডাক্তারের কাছে গেছে নাকি অন্য কোনো ব্যবস্থা করেছে যদি দেরি হয়ে যায়। মনে মনে এইসবই চলছিল। তাই কখন যে লোকটি হাত দেখিয়ে বেরিয়ে পড়েছে আমি খেয়ালই করিনি। তারানাথের ডাক শুনে হুঁশ ফেরে।
কি ব্যাপার? আরে কি ভেবে চলেছো? হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে কেন জানি না মনে হচ্ছে কিশোরী আজ সন্ধ্যের দিকে একবার আমার কাছে আসবে। অন্য কোনো সময় হলে হয়তো অত অবাক হতাম না, কিন্তু এখন অবাক হয়ে গেলাম। আপনি অনেক কিছুই বলতে পারেন সে কথা জানি, কিন্তু কিশোরী আজ সন্ধেবেলা আপনার কাছে আসবে এ কথা বললেন কেন? জানি না, এমনি মনে হলো আসবে তাই বললাম। আর তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওই লোকটির কোনো বিপদ হবে না। এমন মাঝে মাঝে হয়। এই কথার পরে তো আর কিছু বলা যায় না। আমি এগিয়ে গিয়ে তক্তপোষের ওপরে বসলাম। তারানাথ স্বগতোক্তির মতো বলতে লাগলো, মাঝে মাঝে আমাদের আশেপাশে নানা জায়গায় এমন অদ্ভুত অতিরিক্ত কিছু আত্মা থেকে যায়, তাদের সঙ্গে আমাদের জগতের অনেক তফাৎ। কিন্তু বিশেষ বিশেষ কিছু সময়ে এই দুই জগতের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়ে যায়। আর সেই যোগাযোগ তৈরি হবার পরেই প্রধান সমস্যা দেখা যায়। সেই অতৃপ্ত আত্মার দল কোনোভাবে এই জগতে প্রবেশ করে কাছাকাছি কোনো শরীর পেলেই তার ভেতরে প্রবেশ করতে চায়। এক্ষেত্রেও এমনটাই হয়েছে। তবে সে চলে যাবে, কারণ তার ক্ষমতা খুব বেশি নয়। কিন্তু এই দুই জগতের মধ্যে যোগাযোগটা স্থাপন হয় কি করে? সে কথা বলা খুব মুশকিল। মনে করো দুটো ঘর, সেই দুই ঘরের মাঝে একটা পাতলা জলের মতো স্বচ্ছ দেওয়াল। সেই দেওয়াল ভেদ করে এপার থেকে ওপারে আসা যাবে না। কিন্তু কোনো কারণে যদি জলের দেওয়াল সামান্য মূল্যায়ন হয়ে যায়, তখন এপার থেকে ওপার কেউ যেতে পারবে। ব্যাপারটা এমনই। তবে শুনতে সরল মনে হলেও তা কিন্তু বেশ জটিল। তুমি ওসব নিয়ে ভেবো না, এখন বসো বসো। সত্যি বলতে এসব নিয়ে অনেক চিন্তা করেও কোনো কিছু বুঝতে পারি না। তাই বললাম, এই অশুভ শক্তি কিংবা প্রেতাত্মারা যখন কারো শরীরে প্রবেশ করে তা বোঝা যায় না? বোঝা যায়, কিন্তু প্রধান সমস্যা হলো যার মধ্যে প্রবেশ করে সে নিজে বুঝতে পারে না। আবার অনেক সময় এমন হয় যে আশেপাশের লোকেরা চট করে বুঝতে পারে না। প্রেতাত্মার ক্ষমতা যত বেশি হবে ততই সে নিজেকে লুকিয়ে রাখতে পারে। যত বেশি সময় ধরে মনুষ্য শরীরে সে থাকবে, তত সেই শরীরের উপর তার কর্তৃত্ব হবে। বুঝলে? ভাড়া বাড়ির মতো যত বেশি দিন ভাড়া বাড়িতে থাকা যায় তত বেশি অধিকার জন্মায় আস্তে আস্তে। যত কম থাকবে ততই উচ্ছেদ হওয়ার ভয় থাকবে বেশি। তারানাথ আমার কথায় হেসে উঠল। তোমরা আমার কথা ভালোভাবে বুঝবে না। আমি নিজেই এতদিন ধরে তন্ত্র নিয়ে নাড়াচাড়া করেও তা বুঝতে পারিনি। আসলে অনেক গভীর রহস্য আছে, বুঝলে? যাকে তুমি একটা কাজ করো, তুমি বসো, তোমায় একটা গল্প বলি। আর তার আগে একটা সিগারেট দাও তো দেখি। তোমরা এলেই তো সিগারেটটা খাওয়া হয়, তাছাড়া তো আর খাওয়া হয় না। সিগারেট একটা লম্বা টান দিল তারানাথ। তারপর বলতে শুরু করলো, গ্রামের নামটা আমার ভালো করে মনে পড়ে না। ওই মনে করে নাও গ্রামের নাম ছিল ধবলপুর। ওই গ্রামে আমি গিয়েছিলাম একজনের আমন্ত্রণে। ধবলপুরের পাশের গ্রামে আমি এক গৃহস্থ বাড়িতে একদিন আশ্রয় নিয়েছি। সেই বাড়ির অবস্থা বেশ ভালো। তাদের জমি জমা বিস্তর, ধানের বড় বড় গোলা রয়েছে। তাদের বাড়িতে কাজের লোক রয়েছে 3 থেকে 4 জন। তাছাড়া মাঠের দিনমজুর এটা ওটা। তার বাড়িতে পরপর 2 দিন ছিলাম। তা তৃতীয় দিনের দিন হঠাৎ করে পাশের গ্রাম থেকে খবর এলো যে সেই বাড়ির জামাই নাকি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। এই ব্যাপারটা পরে ভালো করে বলবো। এখন যেমন বলছি তেমনটাই শোনো। আসলে যেমনটা হয়েছিল তেমনই বলছি। খবর পেয়ে সেই বাড়ির গৃহস্থ কর্তা আমায় বলল, ঠাকুর মশাই, কি হলো বলুন তো? জামাই বাবা জীবন কাল বিকেলে বেরোলো গ্রামে ফিরবে বলে। আজ সেখান থেকে সকালে চলে আসার কথা, কিন্তু হঠাৎ করে শরীর খারাপ করলো কি করে?
কাল এখান থেকে যখন কমল বেরোলো তখনও তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কালকের দিনটা ভালো ছিল না। আমি যাওয়ার আগে কমলকে দুবার বলেছিলাম কাল না যেতে, কিন্তু আমার কথা শুনলো না। বলেছিল বাবা মার বউটাকে দেখার জন্য মন কেমন করছে ঠাকুর মশাই, আমায় বাধা দেবেন না, এখানে থাকলেও আমার ভালো লাগবে না। ছেলেটা বড় ভালো ঠাকুর মশাই, আমার নিজের ছেলে হলেও বোধহয় এমনভাবে আমার সব কাজকর্ম দেখতো না। মাঝে মাঝে মনে হয় ছেলেটার সঙ্গে বড় অন্যায় করছি, কিন্তু কি করব বলুন, এই এত কিছু জমি জমা সংক্রান্ত সব তো আর আমার একার পক্ষে দেখা সম্ভব নয়। চলুন বেরিয়ে পড়ি ঠাকুর মশাই, পাশের গ্রামে যেতে বেশি সময় লাগবে না, একবার গিয়ে দেখেই আসি। মনোহরের কথা শুনে আর দেরি করলাম না, তখনই গরুর গাড়ির ব্যবস্থা হলো। আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে রোদ হওয়ায় সেই কাদা শুকিয়ে এসেছে। গ্রামের পথে গরুর গাড়িতে ঘন্টা দেড়েক বাদেই পাশের গ্রাম ধবলপুরে গিয়ে পৌঁছলাম। আর পৌঁছতে পৌঁছতে যেন একটা অদ্ভুত ব্যাপার হলো। কেন? অদ্ভুত ব্যাপার কেন? গরুর গাড়িতে করে পাশের গ্রামে পৌঁছে দেখি কমলের বাড়িতে সে এক ভীষণ অবস্থা। কমলের বউ তো কেঁদে কেটে অস্থির, তার মায়ের অবস্থা আরো খারাপ। কমলের বাপ পড়েছে চিন্তায়। কথায় কথায় জানতে পারলাম যে কাল শেষ রাতের দিকে কমল যখন বাড়ি ফিরে এসেছে তখন তার অবস্থা খারাপ, গোটা শরীরে কাদা মাখা, তার মুখে কাঁচা মাছের আঁশ, মাংস আর রক্ত লেগে রয়েছে। আর তখন থেকে সে ঘুমিয়েছে। তাকে ডাকার জন্যে ঘরের ভেতর ঢুকলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে। আমাদেরকে কমলের বউ বলল, বাবা বাবা কাল রাত থেকে ও কেমন একটা করছে, ঘরে আমরা কেউ ঢুকতে পারছি না, ঢুকলেই চিৎকার করছে। রাতে কি কিছু হয়েছে? আচ্ছা, তোমাদের এই গ্রামে আশেপাশে কোনো অদ্ভুত কিছু ব্যাপার আছে? এই গ্রামে ঢোকার আগে পথের কাছে একটা আম গাছ আছে। গ্রামের লোকেরা বলে সেই আম গাছের তলা দিয়ে রাতের বেলা এলে নাকি বিপদ হয়, অথচ দিনের বেলা সেখানে গেলে কোনো কিছুই মনে হয় না। এমনটা হতেই পারে, রাতের বেলা কোনো কোনো স্থানের অশুভ শক্তির ক্ষমতা বেড়ে যায়। কিন্তু কিন্তু কাঁচা মাছ খেয়েছে। কমলের বউ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কমলের মা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাকে নিয়ে আশেপাশের 2 স্ত্রীলোক এবং বাকিরা ব্যস্ত রয়েছে। কমলের বাবা আমাদের সঙ্গে। আমরা যে ঘরে কমল রয়েছে সেই ঘরে গেলাম। দেখি ঘরের ভেতর দিনের বেলাতেও অন্ধকার, ঘরের দরজা জানলা সবকিছুই বন্ধ। বাইরে থেকে যে দরজা দিয়ে ভেতরে ঢোকা যায় সেটা সামান্য খোলা রয়েছে। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। পেটের ভেতর যেন নাড়ি ভুঁড়ি পর্যন্ত গুলিয়ে উঠবে এমন গন্ধ। তা দরজার কাছে পা রাখতে যাব, এমন সময় ভেতর থেকে সে বলল, ঘরের ভেতরে কেউ আসবি না বলছি, না বলেছি না? এখন আমি ঘুমোচ্ছি, এখন কেউ আসবি না। কমল, কমল, আমি এসেছি, চিনতে পারছো না? আমায় তুমি ঠাকুর বাবা বলে ডাকতে, আমায় তুমি চিনতে পারছো না? বলেছি না এখন কেউ ঘরে ঢুকবে না, চলে যা, চলে যা বলছি। ঘরের ভেতরে ঢুকিনি, কিন্তু মুখ বাড়িয়ে ভেতরের আধা অন্ধকারের মধ্যে দেখতে পেয়েছিলাম বিছানার এক পাশে কে যেন উবু হয়ে বসে আছে আর সেই কথা বলছে। বাইরে দাঁড়িয়ে রয়েছে কমলের বউ, কমলের বাবা। আমার মনে হয় কাল বাড়ি ফেরার সময় কিছু একটা হয়েছে। এখন কিছু করা যাবে না, তোমরা এখান থেকে সরে যাও, আমি দেখছি। কথাটা বলে আমি বাকিদের সেখান থেকে সরিয়ে দিলাম। দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কমল, 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 কি হয়েছে? ঘরের ভেতর কোনো সাড়া নেই।
দরজার পাল্লা সামান্য ফাঁকা করে ঘরের ভেতরে পা রাখলাম। ঘরের ভেতরটা গরম বাতাসে ভরে আছে। কমলের নিঃশ্বাসের সঙ্গে একটা বীভৎস গন্ধ ছড়িয়ে রয়েছে, যে কারোর বুকের ভেতর ধক করে উঠবে। ঘরের ভেতর অন্ধকার, শুধু তাই নয়, গোটা ঘরের ভেতরটা ছড়িয়ে রেখেছে কমল। রক্ত, মাংস, মাছের টুকরো, থুতু ফেলে গোটা ঘর সে ভরে রেখেছে। আমি আবার ডাকলাম, কমল, কমল। এখানে আমি আছি। তুই কে? চলে যা, চলে যা এখান থেকে। কমলকে কোথাও নিয়ে যেতে পারবি না। কমল এখন থেকে আমার কাছেই থাকবে। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা গলা শুনতে পেলাম। এটা কমলের গলা। কমল বলছে, ঠাকুর বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান ঠাকুর বাবা, বাঁচান। ঠিক তারপরেই কমলের গলাটা কে যেন চেপে ধরল, আর তারপরেই তার গলাটা বন্ধ হয়ে যেতে একটা মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেলাম। তারপরে আবার সে বলল, কমল এখন আমার। তুই কমলকে এখান থেকে সরিয়ে নিয়ে গেলেও কমলকে আমি ছাড়বো না। এত সহজে আমি ওকে ছাড়বো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের জানালাটা ধড়াম শব্দ করে খুলে গেল, আর আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা কালো ছায়া দিনের বেলা জানালা দিয়ে ঝট করে বাইরে বেরিয়ে গেল। কালো মেঘে আকাশ ছুঁয়ে রয়েছে। এর মধ্যেই কমল বিছানার উপর এলিয়ে পড়ল। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের মণি উল্টে গেছে, মুখ থেকে গ্যাঁজলা বেরিয়ে আসছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে কাঁচা মাছ আর কাঁচা মুরগির রক্ত মাংসের গন্ধ। আমার ডাক শুনে কমলের বাবা আর তার বউ ঘরের ভেতর ঢুকেই ভিড়মি খেয়ে গেল। তাদের বললাম, জল নিয়ে এসো, গোটা ঘর শুদ্ধ করতে হবে, আর কমলকে স্নান করাতে হবে। তারপরে যা করান আমি বলে দেব। কমলকে তার মানে সেই আম গাছের উপরে থাকা কোনো প্রেতাত্মা ধরেছিল, কিন্তু সে কেন বলল আপনি যাই করুন না কেন তাও সে কমলকে নিয়ে যাবে? তার ক্ষমতা ছিল অনেক বেশি। সেই ক্ষমতার আশায় সে সেই কথা বলেছিল। যাই হোক, তখনের মতো গোটা ঘর পরিষ্কার করে জল দিয়ে শুদ্ধ করে বেরোলাম। কমলকে স্নান করিয়ে তার গোটা শরীরে মাটি মাখিয়ে এক গোপন মন্ত্র দিয়ে বন্ধন করলাম। এ বন্ধন কাজে লাগবে না, কারণ আগেই তার শরীরে সেই অতৃপ্ত আত্মা প্রবেশ করেছিল। তবুও যতটা আটকানো যায়। স্নান সারিয়ে মাদুরের বিছানায় শুতে দেওয়া হলো। তখনও সে অজ্ঞান অবস্থায় রয়েছে। তার বউ জ্ঞান ফেরাবার চেষ্টা করলে বললাম, এখন কিছুতেই ওর জ্ঞান ফেরানো যাবে না। ও যতক্ষণ ঘুমোবে ঘুমাক। ওর ঘুম শেষ না হওয়া পর্যন্ত ওকে জাগালে কিন্তু বিপদ হবে। তাকে কেউ জাগালো না। সবাই সন্ধ্যার দিকে ফিরে গেল। আমি কিন্তু সেখানেই রইলাম। এর মধ্যে কমলের মায়ের জ্ঞান ফিরেছে। কমলের গোটা পরিবার আশ্বস্ত হলেও কমলকে ভালোভাবে দেখে শুধু আমি বুঝতে পারছিলাম যে এইখানেই কিন্তু সবকিছু শেষ হবে না। এরপরে আবার সে আসবে। সন্ধ্যার একটু আগে আগে কমলের জ্ঞান ফিরল। কমল আমায় দেখে বেশ খুশি হলো। বলল, আমারই ভুল হয়েছে। রাতের বেলা আম গাছের তলা দিয়ে আসা আমার উচিত হয়নি, না হলে এমন কিছু হতোই না। ঠাকুর বাবা, আমি আম গাছের তলা দিয়ে এসে বড় ভুল করে ফেলেছি। এসব ভাগ্যের ব্যাপার কমল। তোমার এমন হবার ছিল, তাই হয়েছে। কিন্তু আমার মনে হয় এত সহজে সে তোমায় ছাড়বে না। সে কিন্তু আবার তোমার পেছনে আসবে। কেন ঠাকুর বাবা? বউ যে বলল আপনি আমার গোটা শরীর শুদ্ধ করেছেন, গোটা বাড়ি শুদ্ধ করে দিয়েছেন, তাহলে? এত সহজ নয়। একবার যখন তোমার শরীরকে সে আশ্রয় করেছে, এত সহজে সে তোমায় এখান থেকে ছেড়ে যাবে না। কিন্তু কি করবে আমি সেটা বুঝতে পারছি না।
আচ্ছা, সেই আম গাছটা কোথায়? কমল সেই আম গাছের কথা বলতেই আমি সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম সেই আম গাছের উদ্দেশ্যে। গরুর গাড়িতে আসার পথে সেই আম গাছটা আমি দেখেছিলাম, তাই খুঁজে বের করতে আমার বেশি সময় লাগলো না। কিন্তু আম গাছের আশেপাশে গিয়ে দাঁড়াতেই আমি বুঝতে পারলাম যে এখানে সত্যি কিছু একটা আছে, আর তার ক্ষমতা অনেক বেশি। আকাশে মেঘ থাকলেও চাঁদের অল্প আলো মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আম গাছের তলায় ঝুপসি অন্ধকার, যেন কোনোভাবেই আলো এসে পড়ছে না। আমার হাতে হ্যারিকেন, সেই আলো তার তলায় গিয়ে পৌঁছেছে। একটা ঠান্ডা হাওয়া যেন গাছের আশেপাশে সব সময় রয়েছে। ঠান্ডা হলেও বাতাস কিন্তু বইছে না, কেমন যেন স্থির হয়ে রয়েছে সবকিছু। সে যাই হোক, পথের এক পাশে ঘাসের উপর দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করলাম আম গাছটা। না, কোথাও কিচ্ছু নেই। হ্যারিকেনটা তুলে দেখতে যাব, দমকা একটা হাওয়া এসে হার্ড হ্যারিকেনের আলোটা নিভিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি চমকে উঠলাম। পেছনের দিকে ঘুরতে না ঘুরতেই ঘাড়ের উপর ঠান্ডা একটা বাতাস এসে পড়ল, আর তার সঙ্গে সঙ্গে কে যেন বলল, বাড়ি ছেড়ে চলে এলি? তুই কি ভেবেছিস তুই আমায় সেখান থেকে তাড়াতে পেরেছিস? আমি ওখান থেকে চলে এসেছি। এখন গিয়ে দেখ, গিয়ে দেখ কমলকে বাঁচাতে পারিস নাকি। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। সন্ধেবেলা কমলের সঙ্গে কথা বলে বেরোবার সময় দেখেছিলাম তার চোখের দৃষ্টি মাঝে মাঝে অদ্ভুতভাবে আমার দিকে পড়ছে। তখন আমি কিছু মনে করিনি, কিন্তু এখন বুঝতে পারলাম যে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। এই প্রেত কমলকে ছেড়ে গিয়েছিল নিশ্চয়ই, কিন্তু পরে কোনো সময় আবার তার কাছে এসেছে, কিন্তু সে আমায় বুঝতে দেয়নি। অশুভ শক্তি চাইলে নিজেকে লুকিয়ে রাখতে পারে, এ কথা তোমাদের আগেও বলেছি, কিন্তু তার জন্যে অতি উচ্চ স্তরের ক্ষমতা থাকতে হয়। সে যাই হোক, পেছনের দিকে ঘুরতে যাব, ঘাড়ের কাছে এসে ঠান্ডা বাতাসটা যেন গোটা শরীর জমিয়ে দিল। আমি যে পেছনে সরে আসব সেই শক্তিটুকু যেন শরীরে নেই, পাথরের মতো হয়ে গেছে। চারপাশে সেই মেয়েলি গলার হাসির শব্দ। তারপরে সামনের গাছের দিকে তাকাতে মনে হলো আম গাছের তলায় ছায়ার কাছে সাদা কাপড় পরা একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। নুপুরের রিনরিনে শব্দে চারপাশের বাতাসটা ভরে উঠতে শুরু করেছে। আম গাছের চারপাশে সে গোল করে ঘুরছে আর হাসতে হাসতে বলছে, এই গাছের ছায়া মারাস না রে তোরা, যদি আসিস যাবি তোরা কোথায়? অদ্ভুত গলা, নুপুরের শব্দ, সবকিছু আমার গোটা শরীরের জন্য একটা অদ্ভুত ভাব তৈরি করছিল। তখনও বুঝতে পারছিলাম না, আস্তে আস্তে আমায় সম্মোহন করার চেষ্টা চলছে। যেই মুহূর্তে বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে সেই সম্মোহন কাটাবার জন্য একটা কাজ করলাম। মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। যখনই কোনো অতৃপ্ত আত্মা আমায় সম্মোহন করার চেষ্টা করেছে, তখনই আমি এমনভাবেই তার বাঁধন কাটাবার চেষ্টা করেছি। পেছনে সরে আসতে দেখে সে চিৎকার করল, এখান থেকে পালিয়ে যেতে পারবি, কিন্তু কমলকে বাঁচাতে পারবি না, পারবি না। আমি আর ঠিক থাকতে পারলাম না, বললাম, যদি কমলের কিছু হয় তাহলে তুমি আর তোমার এই আম গাছ এই গ্রামে আর থাকতে পারবে না। কাল সকালেই এই আম গাছ কাটার ব্যবস্থা আমি করব। আমার কথা শুনে সে হাসতে লাগলো। হাসতে হাসতে হঠাৎ করেই যেন তার শরীরটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি দ্রুত পায়ে গেলাম বাড়ির দিকে। তারানাথ চুপ করতে আমি বললাম, আচ্ছা, আপনাকে সম্মোহন করার চেষ্টা করছিল কেন? সে তো শুধু মারতে চেয়েছিল কমলকে, তাহলে আপনাকে সম্মোহন করে সে কি লাভ পেত? বুঝলে না,
আমাকে সম্মোহন করলে তার পথের বাধা দূর হয়ে যেত। কমলকে সেই মুহূর্তে বাঁচাবার মতো আর কেউ ছিল না। একমাত্র আমি বুঝতে পেরেছিলাম কমলের কি হয়েছে। তাই একবার যদি আমায় সরিয়ে ফেলতে পারে, তাহলে কমলের শরীরটাকে হস্তক্ষেপ করতে তার বেশি সময় লাগবে না। মাঠের মাঝে আমায় সম্মোহন করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি সেখান থেকে সোজা বাড়িতে এসে ঢুকতেই শুনতে পেলাম কমলের বউ চিৎকার করছে। এ কি তুমি কেন এমন করছো? ঠাকুরমশাই, ঠাকুরমশাই আসবে বলছি তো আমি, ঠাকুরমশাই আসবে। ঠাকুরমশাই কোথায় গেছে আমি তো জানি না গো, কিন্তু আমার মন বলছে দেখো ঠাকুরমশাই ঠিক আসবে। চিৎকার শুনে দ্রুত বাড়িতে ঢুকে দেখি কমলের বউ, তার মা আর তার বাবা তিনজন বারান্দার কাছে দাঁড়িয়ে আছে। আমায় দেখে যেন ওদের প্রাণে প্রাণ এলো। হাত জোড় করে বলল, ঠাকুরমশাই আপনার জন্যই অপেক্ষা করছি। দেখুন আপনি চলে যাওয়ার পর থেকে ও আবার কেমন শুরু করেছে। আমি তার কথার উত্তর না দিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি ঘরের মেঝেতে এক পাশে বসে রয়েছে কমল। তার মাথাটা 2 হাঁটুর মধ্যে গোঁজা। আমায় সেখানে দাঁড়াতে দেখে সে মুখ তুলে তাকালো, আর দেখি তার চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে হয়ে গেছে চোখ। হাসি অদ্ভুত, হেসে সে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, আবার এসেছিস তুই? অদ্ভুতভাবে হাসতে লাগলো। কমল মাথা তুলছে, কিন্তু তার মুখটা যেন কমলের মতো নয়। একটা অদ্ভুত বিকৃত মুখ আমি তার জায়গায় দেখতে পেলাম। মুখ দেখে কমলের বউ ভয়ে ছিটকে গেল পেছনের দিকে। কমলের বাবাকে বললাম ওদের দুজনকে নিয়ে পাশের ঘরে গিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিতে। কমলের বাবা ভীতু মানুষ, সে আমার কথা শুনল। কমল তখন মেঝেতে হামাগুড়ি দেওয়ার মতো ঘুরছে। হামাগুড়ি দিতে দিতে বাচ্চারা যেভাবে এপাশ ওপাশে যায়, কমল সেভাবেই যাচ্ছে। খালি গা, গোটা শরীরে আঁচড়ের চিহ্ন। ধুতিটুকুও কেমন যেন এলোমেলো হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। কমলের তখন সে এক অদ্ভুত অবস্থা। মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, নাকের 2 ফুটো যেন বড় হয়ে গেছে। আমি আবার বললাম, কেন এমন করছিস তুই? কমল তোর কি ক্ষতি করেছে? রাতের বেলা কেন আমায় ছুঁয়েছে? কেন আমার আম গাছের পাতা ও রাতের বেলা ছুঁলো? রাতের বেলা যদি আম গাছের পাতা ভুল করে ছুঁয়ে থাকে, তাতে দোষটা কি হয়েছে? ওই গাছের তলায় যে আমি থাকি, এই গাছে রাতের বেলা কেউ স্পর্শ করুক তা আমি চাই না। ও যখন আমায় ছুঁয়েছে তার শাস্তি ওকে পেতেই হবে। ওকে আমি মারব। ওকে তুই বাঁচাতে পারবি না, কিছুতেই বাঁচাতে পারবি না। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে কমলের শরীরটা ছুটে গেল মাটির দেওয়ালের দিকে, আর তার মাথাটা ধড়াম শব্দ করে ঠুকে গেল মাটির দেওয়ালে। মাথা থেকে বেরিয়ে এলো রক্ত। আমি প্রমাদ গুনলাম, বললাম, আচ্ছা কমলের ভুল হয়েছে তো আমি স্বীকার করছি, কিন্তু কমলকে তুমি মারতে পারো না। কি করতে হবে বলো? কি করলে তোমার রাগ শান্ত হবে? আপনি তো চাইলেই তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করলেন না কেন? সব সময় তা করতে নেই, সব সময় তা করা যায় না, বুঝলে? তাতে ক্ষতি বেশি। আমি এখান থেকে চলে গেলে আবার সেই প্রেতাত্মা পিছু নিতে পারে। তাছাড়া কমলকে সে ভালোভাবে ধরেছিল, এত সহজে তাকে ছাড়ত না। ছাড়াতে গেলে কমলের বিপদ হতে পারে। তাই তাকে বললাম, বলো বলো তুমি কি চাও? তুই আমায় কি দিবি? কমলকে আমি মারবো, তোর কাছে আমি কিচ্ছু চাই না। ওকে মারলেই আমি এখান থেকে চলে যাব। ওকে মারলে কি তোমার মুক্তি হবে? ওই গাছের তলায় আবার তোমায় আটকে থাকতে হবে। কমলকে তুমি ছেড়ে দাও, আমি তোমায় ওখান থেকে মুক্ত করে দেব। তোর কথা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। কথাটা বলতে বলতে কমল হঠাৎ করে ছুটে এলো আমার দিকে। আমি মুহূর্তের জন্য টাল সামলাতে না পেরে দরজার কাছ থেকে সরতে গেলাম। কমল ছিটকে গিয়ে পড়ল বাইরে, উঠোনের কাছের অন্ধকারে।
একটা প্রচন্ড চিৎকার করে উঠল সেই বিভৎস গলায় মেয়েটা। আর তারপরেই অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি কয়েক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেছিলাম। তারপরে হ্যারিকেনটা হাতে নিয়ে কমলের বাড়ি থেকে পথে নামলাম কমলকেই খোঁজার জন্য। রাতের বেলা থেকে আপনি কোনো রকমে ফিরে এসেছেন, তারপরে আপনি আবার সেই পথে খোঁজ করতে নামলেন। যে সময়ের কথা বলছি তা কিন্তু অনেকটাই আগের সময়। মধুসুন্দরী দেবীর সঙ্গে সবেমাত্র সাক্ষাৎ হয়েছে, কিন্তু তবুও আমি পথে নামলাম। কমল আমার কাছে সাহায্য চেয়েছে। তাছাড়া কমলের গোটা পরিবার, এমনকি মা পর্যন্ত আমার ওপর বিশ্বাস করেছে। আমি কমলকে এমনভাবে ছাড়ব কি করে? গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে কমলের নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু কমল কোথাও নেই। আর থাকবেই বা কি করে? কমল এখন সেই মেয়েটির সঙ্গে রয়েছে। আমারই ভুল হয়েছে। সময় মতো বুঝে নিয়ে যদি কমলকে নজরে রাখতাম, তাহলে হয়তো এমনটা হতো না। আকাশের কালো মেঘে অন্ধকার তখন যেন আরো গভীর হয়ে নেমেছে। চাঁদের অল্প আলো মাঝে মাঝে মেঘের গায়ে উঁকি দিলেও তাতে ভালোভাবে কিছু দেখা যায় না। কমল কোথাও যেতে পারে না, সেই গাছেই যাবে। আমি সেই দিকেই রওনা দিলাম। অনেকক্ষণ পর সেই গাছের কাছাকাছি আসছি, দূর থেকে শুনতে পেলাম গাছের উপর বসে কে যেন হাসছে। গ্রাম থেকে একটু বাইরের দিকে গাছটা, সেখানে বসে কেউ হাসলে গ্রামের ভেতরের দিকে সেই খবর দেওয়া সম্ভব নয়। তাছাড়া কমলের এমন অবস্থা হয়ে গেছে যে গ্রামের লোকেরা এমনিতেই ভয়ে রাতের বেলা ঘর থেকে বের হবে না। গাছ তো তখনও বেশ কয়েক হাত দূরে আছে। এমন সময় দেখি পথের পাশে ছায়া মতো কে যেন দাঁড়িয়ে আছে। তার দিকে তাকাতেই বুকের ভেতর যেন হঠাৎ করে একটা বল পেয়ে গেলাম। ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তারপরেই মনে হলো যে এখানে দাঁড়িয়ে আছে সে আমার বহু দিনের চেনা। অনেক দিন ধরে তাকে আমি চিনি, কিন্তু আজ এই ছায়াটাকে চিনে উঠতে পারছি না। সে বলল, কমলকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া সহজ হবে না তারানাথ। কমলকে ও সহজে ছাড়বে না, এত সহজে ছাড়বে না। আমি কমলকে ছেড়ে যাব না। কমলকে ছাড়াবার জন্য যদি আমায় মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে আমি সেটাই হব। সব কিছু আমাদের হাতে থাকে না তারানাথ, কিছু কিছু আমাদের হাতের বাইরে থাকে। কমলকে এখনের মতো তুমি বাঁচাতে পারলেও এরপরেও কমলের জীবনে আবার মৃত্যু যোগ নেমে আসবে। সবার জীবনের মৃত্যু যোগ কিংবা বিপদ কাটাবার দায়িত্ব আমার নয়, কিন্তু আমি এখানে থাকা অবস্থায় যখন কমলের এই বিপদ হয়েছে, তখন তাকে আমায় বাঁচাতেই হবে। তাহলে ওই মেয়েটাকে মুক্ত করতে হবে। ওকে মুক্ত না করলে ওরা এখান থেকে যাবে না। আমি তাকে মুক্ত করতে চাই। শুধু কমল নয়, গোটা গ্রাম এবং আশেপাশের সমস্ত কিছুই যেন ওই মেয়েটির বিপদ থেকে মুক্ত হয়ে যায়। কমলকে এইবার তুমি বাঁচাতে পারবে। কমলকে বাঁচাবার জন্য প্রথমে মেয়েটাকে বাঁচাবার প্রয়োজন। হঠাৎ করে সাধু কোথায় যেন হারিয়ে গেল, যেন এতক্ষণ সেখানে কেউ ছিল না। গাছের দিকে এগোতে এগোতে দেখতে পেলাম গাছ থেকে নেমে এসেছে দুটো পা। চাঁদের অল্প আলোয় আমি কি করে যে দেখলাম সেটা বোঝা গেল না। দুটো নয়, চারটে পা, দুটো পুরুষের আর দুটো নারীর। হঠাৎ করে আমার মনে একটা অদ্ভুত সম্ভাবনা দেখা দিল। একদিনের মধ্যে গ্রামে খোঁজ নিয়ে দেখেছি, এর আগেই গাছের তলায় অনেকে ভয় পেলেও এমনভাবে কারোর উপরে ওই অতৃপ্ত আত্মা ভর করে না। কিন্তু কমলের উপরে ভর করল কেন? জবাবটা এইবার পেলাম। কমলের সঙ্গে তো নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। গাছের থেকে একটু দূরে দাঁড়িয়ে বললাম, আমি তোমায় মুক্ত করার জন্য এখানে এসেছি। বলো বলো, তোমার মুক্তি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? কমল আমার সঙ্গে থাকলে আমি এখান থেকে চলে যাব।
কমলের জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি, আর না। কিন্তু কমলের বাবা মায়ের সঙ্গে কথা বলে আমি দেখেছি কমলের তেমন কোনো কিছুই তো নেই। তাহলে তোমার সঙ্গে কমলের সাক্ষাৎ হলো কবে? কমলের সঙ্গে আমার সাক্ষাৎ এই জন্মে নয়, আগের জন্মে। এই জন্যই কমলের জন্য আমি এখানে অপেক্ষা করে আছি অনেক দিন ধরে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কমল আগের জন্মে আমার সঙ্গে থাকতো আমাদের বিদ্যাধরপুর গ্রামে। কমলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। একদিন রাতের বেলা মাঠের পথে ফেরার সময় আমায় সাপে কাটে। কমল তখন আমায় বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এই রাগে কমল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আমার মৃত্যু অপঘাতে হলেও কমল ছিল ভালো মানুষ, আত্মা মুক্তি পেয়ে যায়, কিন্তু আমার আত্মার মুক্তি পায় না। কমলের আবার জন্ম হয়েছে, কিন্তু আমি তখন থেকে রয়ে গেছি এখানে ওখানে। কিছুদিন আগে গ্রামে এসে কমলকে দেখতে পাই। তখনই ঠিক করেছিলাম কমলকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু ওভাবে তো ওকে নিয়ে যাওয়া যায় না। ওকে নিয়ে যেতে দে, ওকে আটকাস না, ওকে নিয়ে যেতে দে। সেটা হয় না। এখন কমল জীবিত মানুষ আর তুমি মৃত। তোমার সঙ্গে কমলের আর কখনো তেমন ভাবে মিল সম্ভব নয়। কমলের পরিবার আছে, তার বউ আছে, তার দিকে চেয়ে আছে অনেকে। এইবার যেন তার গলা সামান্য নরম বলে মনে হলো। দেখি সে গাছের নিচে নেমে এসেছে। সাদা কাপড় পরা সেই মেয়েটা, তার চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে একটা মুখ, অদ্ভুত ভয়ঙ্কর দর্শন, দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। আর তার পাশে দুই চোখ বন্ধ অবস্থায় কমল দাঁড়িয়ে আছে। সে যেন গভীর ঘুমে রয়েছে। আম গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে কমল তার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, তার মানে তুই ওকে নিয়ে যাবি বলে এসেছিস? ওকে আমি নিয়ে যেতে দেব না, প্রয়োজন হলে ওকে আমি মারব। কথাটা বলে নিজের হাত দিয়ে সে কমলের গলা চেপে ধরল। ঘুমের মধ্যে হলেও কমলের গোটা শরীর কেমন নড়ে উঠল। আমি প্রমাদ গুনলাম, এই প্রেতাত্মা যে কাউকে মারতে পারে। তখন বললাম, তুমি চাইলে ওকে মারতে পারো, কিন্তু তাতে কিছুই হবে না। ও আবার মুক্তি পেয়ে যাবে, কারণ ওর কোনো দোষ নেই। অথচ তোমায় এভাবেই থাকতে হবে। তার চেয়ে আমি একটা ভালো কাজ করতে পারি, তোমায় মুক্ত করতে পারি। তোমায় মুক্ত করলে এখানে আবার তাহলে তোমার মায়া মোহ সমস্ত কিছু কেটে যাবে। তুমি নতুন জন্ম পাবে, আবার কোনো এক জন্ম কমলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। কিছুক্ষণ পরে তাকে বোঝাবার পর সে রাজি হল। কমলের শরীরটা আমার সামনে মাটির উপর ধপ করে পড়ল। গাছটাতে অদ্ভুতভাবে সে উঠে গেল উপরের দিকে। তার পা দেখা গেল, দুই পায়ে নূপুর। সে বলল, তুই যখন বলছিস তাহলে তোর কথা বিশ্বাস করে আমি কমলকে মুক্ত করলাম। কাল সকালের মধ্যে আমার মুক্তির ব্যবস্থা করতে হবে তোকে। এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। কমলকে নিয়ে চলে এলাম। গোটা গাছ থরথর করে নড়তে লাগলো। অনেকটা এসে পড়েছি। হঠাৎ একটা প্রচন্ড শব্দ শুনে পেছনে তাকিয়ে বুঝতে পারলাম কোনো হাওয়া নেই, বাতাস নেই। অথচ আম গাছটা শিকড় থেকে উপড়ে পড়েছে মাটিতে। তারপর পরদিন সকালে সেই কথা সবাইকে বলে কমলের বাবা এবং গ্রামের কয়েকজনকে নিয়ে আমি গাছের তলায় গেলাম। গাছটা উপড়ে পড়েছিল। গাছের তলায় একটা মৃতদেহের ভাঙাচোরা কঙ্কাল। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে ওই মেয়েটির, অর্থাৎ কমলের সঙ্গে আগের জন্মে যার বিয়ে হয়েছিল, তার কঙ্কাল ওখানে এলো কি করে? সে প্রশ্নের উত্তর আমার অজানা। গ্রামের লোকেদের কাছে জেনেছিলাম যেখানে এখন চাষের জমি আছে এই পথে আগে গ্রাম ছিল। একবার বন্যাতে গোটা গ্রাম ডুবে গিয়ে
আবার মাঠ হয়ে গিয়েছিল। আমার মনে হয় সেখানেই ছিল সেই গ্রাম, এবং সেই গ্রামে যেখানে মৃতদেহ ছিল তার উপরে জন্ম নিয়েছিল আম গাছ। আর সেই কারণেই আম গাছের তলা দিয়ে কেউ গেলে ওই মেয়েটি তাকে ভয় দেখাতো। প্রথম দিন তার মানে কমলকে যখন সে ধরেছিল তখনই সে কমলকে চিনতে পেরেছিল এবং তার জন্যই তার সঙ্গে থাকার চেষ্টা করেছিল। আপনি যদি ওই বাড়িতে না যেতেন তাহলে হয়তো কমলকে সে এমনি অন্য কোথাও নিয়ে চলে যেত। আমি কমলের হাতে একটা সুতো বেঁধে দিয়েছিলাম, যার ফলে সে কমলকে খুব বেশি দূরে কোথাও নিয়ে যাওয়ার ক্ষমতা পেত না। আমি জানতাম সে কমলকে মারবে না। আমার সে কথা মনে হয়েছিল। যাই হোক, এরপর কমল সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হওয়ার পরে কমলকে আমি সব কথা বলেছিলাম। কমল আমার কথা শুনে দুঃখ করে বলেছিল, জানি না ঠাকুর বাবা, আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু যদি মেয়েটার কথা সত্যি হয় তাহলে বড়ই হতভাগী। তোমার কথা মিথ্যে নয়। মেয়েটা এক জনম ধরে অপেক্ষা করেছে, তারপরে মুক্তি পেয়েছে। সত্যি এমনি এমনি সে এত ক্ষমতা পায়নি। এতদিন অপেক্ষার জন্যেই তার এত ক্ষমতা জন্মেছিল। এরপরে কমল আবার পাশের গ্রামে তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে তার কাজ ছিল। আমিও তার সঙ্গে গিয়েছিলাম। মনোহর আমায় অনেক সাধুবাদ জানিয়েছিল কমলের শরীর সুস্থ করে দেওয়ার জন্য। সেখানে আরো 2 দিন থেকে তারপর আমি সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন হয়ে গেছিল তো, তাই বাড়ি ফিরবো ভাবছিলাম। এই দেখো, বৃষ্টি কম আছে, যাকে এই সময় তুমি বেরিয়ে পড়ো। কিশোরী আসবে বলে মনে হচ্ছে? সত্যি সত্যি এই সন্ধেবেলা সে আসবে বলে মনে হচ্ছে? এখনো তাই মনে হচ্ছে। খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। যাকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়েছে তার ঘরে পশ্চিম কোণে কিছু একটা হয়েছে, সেই কারণেই এসব হচ্ছে। ওখানে না গিয়ে আমি কিছুই করতে পারবো না। সন্ধেবেলা কিশোরী এলে তাকে সব কথা বলবো। যাকে তুমি এখন ফিরে যাও, বুঝলে? আর দেরি করো না। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি উঠে পড়লাম। পথে নামতেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লাগলো। আজ আর ট্রাম ধরতে পারলাম না। কি মনে হতে হাঁটতে হাঁটতে ফিরে গেলাম বাড়িতে। শুনছিলেন কমলের পরজন্ম। সমগ্র গল্পটির কণ্ঠবিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। বিভিন্ন চরিত্রে সোমা, অর্পণ, সৌমিতা, সায়ম, দেবলীনা, জ্যোতির্ময়, সৌরভ, অমিত এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে তারানাথ তান্ত্রিকের একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।